নমস্কার বন্ধুরা। প্রথমে বোমা ফাটিয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এবার বোমা ফাটালেন শারদ পাওয়ার। শারদ পাওয়ার মানে এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, এবং এই মুহূর্তে দেশে সবচেয়ে প্রবীণ নেতাদের মধ্যে একজন শারদ পাওয়ার। তিনি এখন যে বোমাটা ফাটিয়েছেন সেই বোমাটাও আপনার নির্বাচন কমিশন এবং আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থাকে যথেষ্ট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। তিনি বলেছেন, নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন এগুলো ভালো করে আপনাদের শোনা দরকার। খুব বেশি কথা আমি বলবো না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। তিনি বলেন, মহারাষ্ট্রে যে বিধানসভা নির্বাচন হয়েছিল গত বছরের নভেম্বর মাসে, সেই বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে তার সঙ্গে নাকি দুজন লোক গিয়ে দেখা করে। তারা শারদ পাওয়ারকে বলেন যে তারা নাকি 288টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 107টি কেন্দ্র ইন্ডিয়া জোটকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন এবং এই ক্ষেত্রে তারা গ্যারান্টি দিতে পারেন। শারদ পাওয়ার এটা পছন্দ করেননি, কিন্তু তবুও তাদের কথার দৃঢ়তা শুনে তিনি তাদেরকে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেন। রাহুল গান্ধীকেও তারা একই কথা বলে যে তাদের সহযোগিতা নিলে তারা 160টি, 288-র মধ্যে 160টি মানে নিশ্চিত মেজরিটি তারা ব্যবস্থা করে দিতে পারবেন, এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোটের সরকার মহারাষ্ট্রে নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে। এই ঘটনার পরে রাহুল গান্ধী এবং শারদ পাওয়ার তারা নিজেদের মধ্যে কথা বলে তারা ঠিক করেন যে না, এই যে ঘোটালার রাস্তাটা এইটা তাদের রাস্তা না। এই রাস্তা দিয়ে যাওয়ার পরিবর্তে তাদের উচিত জনতার কাছে যাওয়া, জনতার সঙ্গে কথা বলা, জনতার সমর্থন চাওয়া এবং জনগণের আশীর্বাদ নিয়ে সরকারে আসা। এই কারণে তারা উভয়েই ওই দুজন ব্যক্তিদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেন। এটা একটা বিরাট বড় ঘটনা। এরপরে শারদ পাওয়ার বলেন তিনি রাহুল গান্ধীকে সমর্থন করেন। রাহুল গান্ধী যে অ্যাটম বোমা ফাটিয়েছেন, সত্যি এটা রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে অ্যাটম বোমার চেয়ে কোনো অংশে কম না। কারণ তার পরশুদিনের আগের দিন তার মানে যে বক্তব্য আপনার কর্ণাটকে এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের কারচুপি নিয়ে, সেই বক্তব্য নিয়ে এখন তুফান চলছে। দেশের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল তার পেছনে দাঁড়িয়ে গেছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রায় প্রত্যেকটি শরিক দল তার সমর্থনে দাঁড়িয়েছে এবং নির্বাচন কমিশনের কাছ থেকে জবাব চাইছে। নির্বাচন কমিশন যাতে কোনোভাবে বিষয়টিকে এড়িয়ে যেতে না পারে তার জন্য তারা ক্রমাগত চাপ দিচ্ছে। এবার তিনি বলেন যে এই যে অভিযোগগুলো রাহুল গান্ধী আপনার উত্থাপন করেছেন, সেই অভিযোগগুলোর গভীর তদন্ত হওয়া উচিত, গম্ভীরভাবে এবং গভীর তদন্ত হওয়া উচিত। এগুলোকে আপনার ইগনোর করা উচিত না। এবং শপথ গ্রহণ করার কথা যে ইলেকশন কমিশন রাহুল গান্ধীকে বলেছেন, এইটাকেও আপনার যুক্তিপূর্ণ বলে মনে করছেন না শারদ পাওয়ার। তিনি বলেছেন রাহুল গান্ধী তো অলরেডি পার্লামেন্টের ভেতরে শপথ গ্রহণ করেছেন, তাকে আবার নতুন করে শপথ করতে হবে কেন? ফলে তিনি যে তথ্যগুলো সামনে রেখেছেন সেইগুলোর ভিত্তিতেই আপনার নির্বাচন কমিশনের উচিত আপনার তদন্ত করা। এখন একটা মজার জিনিস দেখা যাচ্ছে আমাদের দেশে, নির্বাচন কমিশন কিন্তু মানে এখানে রাহুল গান্ধী অভিযোগটা কার বিরুদ্ধে করেছেন বা বিরোধী দলগুলো কার বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেনি। কারণ নির্বাচনী ব্যবস্থা বিজেপির হাতে অন্ততপক্ষে সাংবিধানিকভাবে নেই, সাংবিধানিকভাবে ভারত সরকারের হাতেও নেই, সাংবিধানিকভাবে এই ব্যবস্থাটা আছে ভারতের নির্বাচন কমিশনের জন্য। তাহলে আপনার বিরোধীরা অভিযোগ করেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, তো নির্বাচন কমিশন সামনে এসে উত্তর দেবে। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন একরকম পালিয়ে বেড়াচ্ছে, মুখটাকে লুকিয়ে রাখছে, মাঝে মাঝে একটু চেহারা দেখিয়ে বলে দিচ্ছে যে না তুমি ভাই করো, শপথপত্র দাও এবং তুমি শপথপত্রে
মাধ্যমে এই সমস্ত ডকুমেন্ট আমাদেরকে দাও। তো এইরকমভাবে এবার অ্যাটাক কে করছে? বিরোধীদেরকে অ্যাটাক করছে যারা শাসক দল, কেন্দ্রে যারা শাসক দল, যারা বেনিফিশিয়ারি এই নির্বাচনী ঘোটালা, তারা বারবার অ্যাটাক করছে। শারদ পাওয়ার বলছেন যে বিজেপি কেন মাঝখানে আসছে, তাদের তো মাঝখানে আসার কথা না, এখানে ইলেকশন কমিশন সামনে এসে জবাব দেবে, অন্য কেউ কেন জবাব দেবে? তো আমরা কমিশনের উত্তর চাই, বিজেপির না, শারদ পাওয়ার পরিষ্কার ভাষায় বলেছেন। এবার কথা হলো, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে আপনারা জানেন যে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছিল 2024 নভেম্বর, আর 2024 শুরুতে দেশের লোকসভা নির্বাচন হয়েছিল। সেই লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে 48টি আসনের মধ্যে 30টি পেয়েছিল আপনার ইন্ডিয়া জোট। আপনাদের মনে আছে, দুর্দান্ত রেজাল্ট করেছিল কংগ্রেস, এবং আপনার শিবসেনা এবং শারদ পাওয়ারের এনসিপিও ভালো রেজাল্ট করেছিল। খুব বাজে রেজাল্ট হয়েছিল বিজেপি এবং তার সহযোগীদের। কিন্তু দেখা গেছে তার অল্প পরে আপনার জুন মাসে, 2024 জুন মাসে রেজাল্ট আউট হয় লোকসভা নির্বাচনের। তারপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5 মাস পরে যখন মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়, তখন দেখা যায় ঠিক উল্টো রেজাল্ট আসছে। উল্টো রেজাল্ট কীরকম? মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে 235টি পায় এনডিএ জোট, মানে মহায়ুতি হিসেবে মহারাষ্ট্রে যে জোট পরিচিত। আর ইন্ডিয়া জোট বা মহাবিকাশ আঘাড়ি মহারাষ্ট্রে যে এই নামে পরিচিত, এরা পায় মাত্র 50টি। যেখানে তারা লোকসভারই আসন পায় 30টি, সেখানে বিধানসভাতে তারা মাত্র 50টি পায়। ফলে খুব স্বাভাবিকভাবেই এই রেজাল্টকে বিরোধীরা মেনে নিতে পারেনি। সাধারণ মানুষ পর্যন্ত এই রেজাল্টকে সন্দেহের দৃষ্টিতে দেখে এবং তাদের মনে হয় যে কোথাও না কোথাও একটা তো বড় ঘোটালা হয়েছে, একটা তো ঝামেলা হয়েইছে হিসাবে কোথাও না কোথাও একটা গোলমাল করা হয়েছে। যার ফলে মিডিয়ার তরফে একটা অংশ, যদিও তাছাড়া আপনার সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল সবাই প্রশ্ন তুলতে শুরু করে এবং দেখা যায় যে ভোটার পার্সেন্টেজ নিয়ে বিরাট বড় ঘোটালার আপনার তথ্য আসে সামনে। এইগুলো নিয়ে বারবার নির্বাচন কমিশনের কাছ থেকে উত্তর চায় বিরোধীরা, কিন্তু নির্বাচন কমিশন উত্তর দিতে রাজি না, সমস্ত কিছু স্পষ্ট করতে রাজি না, বরং উত্তর যাতে তাকে না দিতে হয় তার জন্য সে নানান রকম ছলচাতুরির আশ্রয় নিতে শুরু করে। এবার এই যে অবস্থাটা, এটা বিরোধীদের, বিশেষ করে রাহুল গান্ধীকে যথেষ্ট ভাবিয়েছে। রাহুল গান্ধী বলেছেন যে এই অস্বাভাবিক রেজাল্ট দেখার পরে আমি ভাবতে বাধ্য হই এবং তারপরে প্রফেশনাল এজেন্সিকে নিয়োগ করে রাহুল গান্ধী 6 মাস ধরে আপনার তদন্ত চালান। সেই তদন্তেরই রেজাল্ট 2 দিন আগে, 3 দিন আগে তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্লাইড শো দেখিয়ে আপনার তিনি প্রকাশ করেন, যেগুলো দেখার পরে এবার সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা নিশ্চিতভাবে একটা দৃঢ় বিশ্বাস জন্মে গেছে যে না, নির্বাচনী ব্যবস্থাটা সঠিক হাতে নেই এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। যেরকম নিরপেক্ষভাবে ফুটবল মাঠে যেরকমভাবে রেফারিকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হয়, ক্রিকেট মাঠে যেভাবে আম্পায়ারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হয়, সেই রকমভাবে নির্বাচন কমিশনকেও না কংগ্রেসের, না বিজেপির, না সিপিএমের, না তৃণমূল কংগ্রেসের, না অন্য কোনো দলের, তার শুধুমাত্র নিরপেক্ষভাবে আপনার গণতন্ত্রের পক্ষে তাকে পরিচালনা করতে হয়, সেটা হচ্ছে না। এই সন্দেহটা এতটা দানা বেঁধেছে এবং তথ্য প্রমাণ সামনে আসার পরে এত দৃঢ় হয়েছে যে এখন নির্বাচন কমিশন পালিয়ে বেড়াচ্ছে। এখন দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর সমর্থনে একের পর এক নেতা সামনে এসে বক্তব্য দিতে শুরু করেছেন। এখন যখন শারদ পাওয়ার এসে বলছেন যে তার কাছে এরকম অফার এসেছিল যে আপনি মানে 288-র মধ্যে 160টা, তার মানে বোঝা যায় যে কোথাও না কোথাও গন্ডগোল একটা হয়ে রয়েছে বিরাট রকম ভাবে। তো সুতরাং নির্বাচন কমিশনকে উত্তর শেষ পর্যন্ত দিতেই হবে, কারণ এবার আর তার নিস্তার নেই এই বিষয়গুলোকে এড়িয়ে দেওয়া, তার কাছে আর কোনো সুযোগ থাকবে না। কারণ বিরোধীরা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে জোরদারভাবে তারা একের পর এক ইস্যুকে সামনে আনতে শুরু করেছেন। এগুলো ভারতবর্ষের রাজনীতিতে
বিরাট কিছুর ইঙ্গিত করছে, বিরাট রাজনৈতিক পরিবর্তন ইঙ্গিত করছে। এটা আগামী দিনে আপনার যথেষ্ট আপনার টেনশনের কারণ হবে শাসক দল বিজেপি, এমনকি নির্বাচন কমিশনের জন্য পর্যন্ত। এ ব্যাপারে আপনাদের স্বাধীন মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিয়ে প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।